আমরা সবাই জানি রাজ্যপাল বলে। আচ্ছা, গভর্নরের ক্লাস এমন কেউ আছে যে করনি? পুরো সবাই তো পুরোনো, অত নতুন হচ্ছে না স্যার, আগে পড়েছি। একটা রাজ্য গণপন, এই রাজ্যে দুজনে বস থাকে, একটা হচ্ছে সিএম আর একটা হচ্ছে রাজ্যপাল বা গভর্নর। গভর্নরকে আমি জিওভি লিখবো, অত বড় লিখবো না। গভর্নরটা যাই হোক, বলো। বললাম মাইক্রোফোনটা একটু মুখের সামনে নিয়ে আছে। তো একটা রাজ্যে একজন বস থাকে, যাকে বলা হয় সিএম, আর একজনকে বলা হয় গভর্নর। এবার আমরা বেসিক্যালি পড়ানোর সময় বলেছিলাম যে একজন রাজ্যপাল একজন সিএম এর তত্ত্বাবধানে থাকতে বাধ্য না, বা তার পরামর্শ মেনে চলতে বাধ্য না, বুঝলাম তো? আমরা বলেছিলাম গভর্নর কোন রকমের পরামর্শ বা কোনো অ্যাডভাইস বা কোনো আলোচনা করতে বাধ্য না, পরামর্শ করতে বাধ্য না। কিন্তু একটা প্রেসিডেন্ট, যে কিনা দেশের হেড, ফার্স্ট সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বলা হয়, সে কিন্তু সিও এর ক্যাবিনেট অফ মিনিস্টার, এখানে পিএম এর সাথে এই মন্ত্রিসভার পরামর্শ মেনে চলতে বাধ্য। এই জন্য গভর্নরের একটা ক্ষমতা বলেছিলাম স্বেচ্ছাধীন ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, স্ট্যাটিউটরি পাওয়ার, আর বেশি গভর্নরের। তাহলে সিএম, আমরা সিএম কে কি করি? ইলেক্ট করি, ভোট দিয়ে ইলেক্ট করি। এবং গভর্নর কে আমরা কি করি? নমিনেটেড করি, নাম দিয়ে বলে দিলাম তুই হো, ওই হো, এইভাবে হয়। কে করতে পারে নমিনেটেড? কে করে? প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলে, রাষ্ট্রপতি তখন নমিনেটেড করে গভর্নর। এটা চেন সিস্টেম, এটা আমাদের এইভাবে যায়। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম, রাজ্যের মধ্যে দুজন বস থাকে, একটাকে বলা হয় সিএম মুখ্যমন্ত্রী, একটা বলে রাজ্যপাল। সিএম কে আমরা ডাইরেক্ট ভোট দিই, এবং আমরা যখন ভোটের কথা বললাম, একটা কথা বলি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভোটের কথা বলেছিলাম, কোন জায়গায় আমরা ডাইরেক্ট ভোট দিতে পারি, কোন জায়গায় আমরা ইনডাইরেক্ট ভোট দিতে পারি। সিএম যিনি থাকেন, যাকে বলা হয় এক্সিকিউটিভ হেড, একই না? একজন রাজ্যের এক্সিকিউটিভ হেড কে? একটা রাজ্যের, আজকে আমরা কিন্তু পুরো রাজ্য পড়ছি, হ্যাঁ, রাজ্য পড়ছি। এবং গভর্নরকে কি বলি আমরা? বলো বলো। নমিনেটেড, সরি, নমিনেটেড বাই অ্যাপয়েন্টেড। নমিনেট বোঝা গেল? এমন কোন ব্যক্তি আছে বলতে পারোনি? একদম সহজ করে বোঝার চেষ্টা করবো, তুমি একে মোটামুটি করে। স্যার আপনার আওয়াজটা না খুব দূর থেকে আসছে মনে হচ্ছে। তো এই গেল পুরো রাজ্যের গল্প। এবার আমরা গভর্নরকে নিয়ে ঢুকবো, চলো। আচ্ছা, আমাদের যখন দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হয়েছে কত সালে? 1947। তখন তার আগে গভর্নরের সিস্টেমটা ছিল নাকি ভারত স্বাধীন হওয়ার পরে গভর্নর ব্যাপারটা এসেছিল? আগেই তো ছিল, আগেই তো ছিল, আগে ছিল সেটা গভর্নর জেনারেল ছিল, তাই না? গভর্নর জেনারেল। হ্যাঁ স্যার, গভর্নর জেনারেল। আচ্ছা, এটাকে কি আবার গভর্নর ছিল রবার্ট ক্লাইভ। বলো বলো।
গভর্নরও তো ছিল, রবার্ট ক্লাইভ, ফার্স্ট গভর্নর ইন বেঙ্গল। আচ্ছা, তার মানে এক কথায় গভর্নর বা গভর্নর জেনারেল আমাদের ভারতবর্ষের স্বাধীনতা পূর্বে থেকে এই টার্মটা আমরা ব্যবহার করেছি। তাহলে প্রেসিডেন্ট টার্মটা কি এর আগে ছিল? না, না, প্রেসিডেন্ট টার্মটা ছিল না। প্রীতি? স্বাধীন জানা নেই স্যার। অ্যাসেম্বলির ক্ষেত্রে ভাবো। দেখো, আমাদের যখন সংবিধান রচনা করা হয় তখন ছিল না? সংবিধান রচনা কখন হয়েছিল? 1950। 50? 1950 স্যার রচনা হয়েছে 26শে নভেম্বর হচ্ছে। না, 35 সংবিধান কার্যকরিতা হয়েছিল 1950। হ্যাঁ, এই কার্যকর- তোমরা কার্যকরী জিনিসটাকে আর কোন জিনিসটাকে হওয়া জিনিসটাকে প্রতিষ্ঠা হওয়া জিনিসটাকে শুধু বারবার বলে দিচ্ছ। আচ্ছা, গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে বসছিল? দুর্গাইশের হক করে দেখি। 46। 46 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর না 9 7 ডিসেম্বর। নভেম্বর? স্যার 9 ডিসেম্বর। 9 তারপরে 11। 11তে কি হয়েছিল? হ্যাঁ, ওটা সেকেন্ড অধিবেশন হয়েছিল। দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশন। রাজেন্দ্র প্রসাদ। প্রথম গণপরিষদের সভাপতিকে স্থায়ী এবং অস্থায়ী বলি। সচ্চিদানন্দ সিনহা। আর স্থায়ী রাজেন্দ্র প্রসাদ। বাবা, আচ্ছা, সত্যানন্দ সিনহাকে কে নিয়োগ করেছিল? কোন কমিটির মাধ্যমে? কোন কমিটি? স্যার জানি না, বলে দিন। আচ্ছা, বি.এন. আম্বেদকর নাম শুনেছো? বি.এন. রাওয়ের নাম শুনেছো? হ্যাঁ, সাংবিধানিক উপদেষ্টা। উপদেশটা কি? উপদেশটা গল্প শুনেছো? জানো? না স্যার বলুন স্যার। গভর্নর পড়াই দিয়ে বলছি, এটা আজকের গল্প। তিনি একজন ইন্টারন্যাশনাল কোর্টের অ্যাডভোকেটও ছিলেন, নেদারল্যান্ডে, যেটা বি.এন. রাও। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে একটা বেসিক ইনফরমেশনটা এখানে গভর্নরের, তারপরে ডিটেলসে আস্তে আস্তে যাবো ঢুকবো। গভর্নর যিনি হন তাকে আমরা দেখলাম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নমিনেটেড করেন এবং তিনি রাজ্যের প্রশাসনিক ক্ষমতা ভোগ করেন। তিনি বিভিন্ন রকমের বিশ্ববিদ্যালয়ের কি হন? এসি। চ্যান্সেলর, ভিসি, চ্যান্সেলর হন। ভিটা থাকে না, শুধু চ্যান্সেলর থাকে হন। এবং যখন তাকে নিয়োগ করা হয়, বা নিয়োগের ক্ষেত্রে যখন পড়ছি, প্রথম 3টে শর্ত আসে নিয়োগ করার ক্ষেত্রে। এক, বলা হয় যে নিয়োগ যাকে করবে সে সেই রাজ্যের বাসিন্দা হবে না। সেই রাজ্যের কি হবে না? বাসিন্দা হবে না। স্যার এই যে আমাদের যে মুকুল রায়ের নাম, মুকুল রায় না? আমি বলছি ওই শুভেন্দু অধিকারীর বাবার নামটা উঠছিল কেন? শিশির অধিকারী। অধিকারী। ও তো এই পশ্চিমবঙ্গে কেন করতো? অন্য কোথাও আর করতো? অন্য কোন জায়গায় করে দিত? ওর নাম শোনা যাচ্ছিল স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গল স্যার। আবার ওয়েস্ট বেঙ্গলে শোনা যাচ্ছিল ওর নাম, ওইটা ভাবছিলাম আমি। আচ্ছা, যাই হোক, শোনা গেলেও হবে না, হতো না। আচ্ছা, এবং তার সঙ্গে দ্বিতীয় শর্ত হলো, কি শর্ত বলো? তাকে মধ্যে সম্মতি নেওয়া। 35 বছর বয়সের বুড়ো হতে হবে। আচ্ছা, ইয়াং ছেলেদের কোনো চান্স নাই। 35 তো ইয়াং বয়স স্যার। 35-এ ইয়াং, তাহলে 35-এ গিয়ে তুমি বিয়ে করো।
স্যার এই চ্যান্সেলরের ক্ষেত্রে ব্যাপারটা ওই যে রাজ্যপালকে সরিয়ে যে এখনো পর্যন্ত হয়নি আর কি, মুখ্যমন্ত্রী যে হবে সেসব নিয়ে আলোচনা করবো আমরা, ডিবেট হবে এই ক্লাসের পরে, ডিবেট হবে গভর্নর সম্পর্কে আরো ইনফরমেশন জানবো এক্সট্রা। ঠিক আছে, একটু বেসিকটা শেষ করে দিই। আচ্ছা, তাহলে 35 বছরের বুড়ো হতে হবে। আর 3 নম্বরে বলছে সেই মানুষটাকে 35 বছরে বড় হবে, ঠিক আছে, চিফ মিনিস্টারের পরামর্শ নিতে হবে। কে পরামর্শ নেবে? গভর্নর, প্রেসিডেন্ট, গভর্নর নেবে, গভর্নর প্রেসিডেন্ট, তাই না? স্যার প্রেসিডেন্ট। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। আমাদের সংবিধানে যা নিয়ম আছে, একটা গভর্নর একের বেশি রাজ্যের গভর্নর হতে পারে, রাজ্যের গভর্নর হতে পারে, এক বা তার বেশি রাজ্যের কি হতে পারে? গভর্নর হতে পারে। তাহলে এটা গেল গভর্নরের ফাংশন 4। মানে স্যার একই সঙ্গে দুটো জায়গায় হওয়া যাবে? দুটো কি একের বেশি? হ্যাঁ সে দুটো হতে পারে। স্যার এমন কোনো নিদর্শন আছে একটা গভর্নর তিনটে রাজ্য? হ্যাঁ, এই তো আমাদের হতে পারে, হতে পারে। কোথাকার রাজ্যপাল। হ্যাঁ হ্যাঁ, নিদর্শন আছে স্বাধীনতা পরে। এর আগে আমাদের গভর্নর কে ছিল? ধনকর। জগদীপ ধনকর। ধনকর তো দুটো ছিল প্রথমে, ছিল না? ধনকর দুটো রাজ্যে ছিল না? বলতে পারবো না, জানি না। ধনকর দুটো রাজ্যে ছিল, একটা পার্শ্ববর্তী রাজ্যের, খোঁজ নিয়ে একটু। পার্শ্ববর্তী রাজ্যের মধ্যে বিহার বা ঝাড়খণ্ড, দুটোর মধ্যে একটা অপশন, উত্তরটা বলবে খুঁজে। পারবেন না, আনা হলো। বেশ, খোঁজ নাও। ঝাড়খণ্ডে তো দ্রৌপদী মুর্মু। চলো আমরা এগুলো নিয়ে অপশন, এগুলো নিয়ে পরে ড্রাইভার করছি। আচ্ছা, এই গভর্নর যিনি হন, যিনি রাজ্যপাল হন, তিনি আসলে যেহেতু তাকে নিয়োগ করেন, আমরা দেখছি কি নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। অনেক সময় ইংলিশে দেখলাম, অনেকেরা বাংলা দেখতে লেখা দেখলে ভালো লাগে পড়তে। তো রাষ্ট্রপতির ওই দূত হিসাবে কাজ করে, রাজ্যে রাষ্ট্রপতির দূত হিসাবে কাজ করে, বা পোস্টমাস্টার হিসাবে কাজ করে, বা যাই বলবে, রাজ্যের ইনফরমেশন রাষ্ট্রপতির কাছে সেন্ট্রালে দেওয়াই কাজ হচ্ছে কার? গভর্নরের কাজ। ইনফরমেশন দেওয়া, অর্থাৎ রাজ্যের দূত হিসাবে রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল নিয়োগ হয়। রাজ্যপালের এমনি এমনি কাজ নাই। যদিও সংবিধানে গভর্নর এমন একটা জায়গা যাকে প্রথমে খুব একটা জায়গা দেওয়া হয়নি, ঠিক আছে? পরবর্তীকালে যখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গভর্নরের জায়গাটা পাকাপোক্তা আসছে। আমরা গভর্নর যখন পড়বো, তখন আর্টিকেল অর্থাৎ ধারা 153 থেকে 167 অর্থাৎ পার্ট নাম্বার 6 পড়বো আমরা। কত পার্টে পড়বো? 6। পার্ট গুলো আছে 22টা। এই যে কথাটা বললাম, গভর্নর একটি বা দুটি রাজ্যের, একে বা তার অধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে থাকতে পারেন, এটা আগে ছিল না। প্রথমে একটি ছিল। 7তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা সংবিধান সংশোধনের মাধ্যমে 1956 সালে এটা গৃহীত হয়েছিল যে না, একজন ব্যক্তি সে একটি ছাড়াও অন্যান্য অনেক বেশি রাজ্যেও গভর্নর হিসেবে থাকতে পারে।
ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। নেক্সট। বেতন কত স্যার? টাকা টাকা করছো তুমি শুধু, চাকরি না পেতে টাকা কথা ভাবছো। চলো বেতনে যাচ্ছি, ঢুকছি, তো টেনশন করো না, বেতন দেবো তোমাকে। এবার হচ্ছে টার্ম অ্যান্ড স্যালারি, বেশ স্যালারি নিয়ে নেবো। সময় বাংলাতে লিখি, ইংলিশে। এর নির্দিষ্ট কোনো সময় নেই। যতদিন প্রেসিডেন্ট মনে করতে পারে যে আমার লোকটা রাজ্যে কাজ ভালো করছে, থাকা দরকার আছে, ততদিন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এর কোনো নির্দিষ্ট ফিক্স টাইম নেই, নির্দিষ্ট কোনো টাইম নেই। ভাগ্যবতী লোক বা ভাগ্যবান লোক এমন কেউ নেই ভারতবর্ষের বুকে যে পোস্ট হোল্ড করে যার কোনো নির্দিষ্ট সময় নেই। একমাত্র গভর্নরই আছে। কি বুঝলে? আচ্ছা, এবং এর বেতন হিসাবে বলা হয়েছে পার মান্থ একে কত টাকা দেওয়া হয়েছে? 3.5 লাখ। 3.5 লাখ? হ্যাঁ হ্যাঁ, পার মান্থ 3.5 লাখ। বেশি হচ্ছে না? দেখো, তাহলে গভর্নরের বেতন 3.5 লাখ। কত? এই 3.5 লাখ বেতন, বলো বলো বলো। বলছি 3.5 লাখ, পড়েছিলাম বইয়ে। হ্যাঁ, গভর্নরের বেতন 3.5 লাখ ছিল না। গভর্নরের বেতন টাইম টু টাইম বাড়ানো হয়েছে, এবং আজকে যদি দিনে জিজ্ঞেস করা হয় তো বেতন 3.5 লাখ, তোমরা এটা বলবে। ঠিক আছে, কারণ যে মানি বিল, যে পার্লামেন্টের যে বিল হয়, সেই বিলের মাধ্যমে বেতন বাড়ানো হয়েছে। লাস্ট এই যে 3.5 লাখ টাকা বেতন করা হয়েছে, এটা কখন, কে বলতে পারে? 2018। 2008। চার কেউ? টাকাটা তো স্যার কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয় এটা? হুম। 2018 মনে হচ্ছে। আগে মনে হয় 1.10 লাখ ছিল, সেখান থেকে সেটা 3.5 মানে 3.5 লাখ হয়েছে 2018-তে। 2018। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা এর একটু বেসিক জানলাম যে কিভাবে নিয়োগ হলো। এবার আমরা জানবো এই গভর্নর কিভাবে, কমিটির মাধ্যমে কিভাবে প্রেসিডেন্টের সুপারিশে নিয়োগটা হয়। আমার স্যালারি ব্যাপারে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ওর মানে ওনার বেতন তো 3.5 লাখ পার মান্থ, কিন্তু গভর্নর যখন একসাথে দুটো বা তার বেশি রাজ্যের হিসেবে থাকবে, তখন সেক্ষেত্রে তার স্যালারিটা কি এটাই থাকবে, মানে 3.5? মানে একটা রাজ্যের ক্ষেত্রেও যা 2-3টে একসাথে? হ্যাঁ, পোস্টটা হোল্ড করবে। এরকম কখনো হয়, প্রীতি বলছি, এরকম কখনো হয় একজন দেখবে ব্যক্তি আছে যে হয়তো দুটো কলেজের ভিসি, দুটো ইউনিভার্সিটির ভিসি, বা একটা কলেজের যে আছে, দুটো কলেজের প্রিন্সিপাল। অনেক কলেজ আছে যে দুটো কলেজের প্রিন্সিপাল পোস্ট হোল্ড করে, এখানে 3 দিন থাকে তো ওখানে 3 দিন থাকে। ওদের তো মান্থলি বেতন দেওয়া হয়, তাই না? মান্থলির মধ্যে তুমি যেখানে কাজ করবে। স্যার ওই গভর্নমেন্ট হলে সরকার থেকে একটা নির্দিষ্ট বেতন থাকে, স্যার এই কোয়েশ্চেনটা আরআরবিতে এসেছিল অপশনে, কিন্তু 3.5 লাখ পার মান্থ ছিল, কিন্তু কারেক্ট অ্যানসারটা নিয়েছে ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট। মানে ওই যে 3টে রাজ্যের থাকবে
সেই তিনটে রাজ্যের ওই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি কি বলতে চাইছে, মানে শেয়ার করে কোনো একটা পার্টিকুলার অ্যামাউন্ট দেওয়া হয় তখন কিন্তু 3.5 লাখটা পুরো প্রমিনেন্ট হয় না। এবার আমি ওই রিজনটা ঠিক বুঝতে পারিনি আর কি, অ্যান্সার ওটা নেয়নি, 3.5 লাখটা নেয়নি। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আমি একটু বলি। প্রথমে ওদের বেতন ছিল কত, 36,000, তারপরে বললো বেতন করা হলো 1,10,000 পার মান্থ, ঠিক আছে? আচ্ছা, তো স্যালারি ব্যাপারটা ওদের এরকম হয়, বেতনটা প্রেসিডেন্ট কোন বৃদ্ধি করে না, বেতনটা পার্লামেন্ট ওদের বেতন বৃদ্ধি করে। কিন্তু তুমি যে কথাটা বললে যে প্রেসিডেন্টের হস্তক্ষেপ হয়, তা না। প্রেসিডেন্ট এখানে কিছু বেতন নিয়ে কিছু তিনটে রাজ্যের বেতন বা কিছু এভাবে ভাগ করতে পারে না প্রেসিডেন্ট, ঠিক আছে? এখানটায় ব্যাপারটা এরকম ভাবে হয় না যে মনে করো ছোট একটা রাজ্য গোয়া আছে, গোয়ার গভর্নর আর বড় একটা রাজ্য আছে মহারাষ্ট্রের গভর্নর, এদের দুজনের কি স্যালারি আলাদা হবে? না স্যার। গভর্নর গভর্নর, একটা আইপিএস জিএসপি হবে, তার সমস্ত রাজ্যেই বেতন এক, সে যে ডিস্ট্রিক্টে থাকুক, ছোট ডিস্ট্রিক্ট হলেও তার বেতন এক, ঠিক আছে? স্যার আমি লাইনটা পড়ছি, আপনি মানেটা একটু বলে দিন, ঠিক আছে? বলছে when same person is appointed as the governor of two or more state, the emoluments and allowances payable to him are shared by state as determined by the president. এটার মানেটা কি বলছে? দেখো তো বেতন বা পারিশ্রমিক। কি বলছো, বলো তুমি কি বলছিলে? এমোলুমেন্ট মানে বেতন বা পারিশ্রমিককে বলে। হ্যাঁ, না সেন্টেন্সটা কি বলো বলো। ওখানে লাস্টে বলেছে the emoluments and allowances payable to him are shared by state as determined by the president. যখন সে মানে দুইয়ের বেশি স্টেটের মানে রাজ্যপাল হিসেবে থাকে তখন ওটা লেখা আছে determined by the president, এবং ওই পরীক্ষার অ্যানসারটাতে ওটাই নিয়েছে, ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্টই নিয়েছে। তাহলে ওখানে কোশ্চেনটা কি ছিল, যে একটা রাজ্যের ক্ষেত্রে বেতন ছিল নাকি ওয়ান আর টু? না, ওইখানে ছিল যে আমি মানে কোয়েশ্চেনটা এখন নেই, এটা ছিল যে গভর্নর যখন দুইয়ের বেশি কোন স্টেটে রাজ্যপাল হিসেবে থাকবে তখন তার মান্থলি স্যালারিটা কত থাকবে। অপশনে 3.5 লাখ পার মান্থ, আরো দুটো তিনটে অপশন ছিল, অ্যান্সার নিয়েছে যে ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট, মানে সেই স্যালারিটা মানে প্রেসিডেন্ট ডিটারমাইন করবে। আচ্ছা, দেখো পার্লামেন্ট গভর্নরের বেতন ঠিক করে দেয়, অ্যালাউন্স ঠিক করে দেয়, মানে বেতনটা ঠিক করে দেয়। অ্যাকচুয়ালি যেসব অ্যালাউন্স বেতন যা হয় সেটা পুরোটাই পার্লামেন্টের দ্বারা কন্ট্রোল হয়, মানে ডিটারমাইন্ড হয়, ঠিক আছে? এবার কোন রাজ্যে তুমি যেটা কথা বললে টু অর মোর স্টেট হয়, দ্য এমলুমেন্টস অ্যান্ড অ্যালাউন্স পেয়েবল, তুমি বললে একটা কথা বললে, তো এটা মনে করো সাপোজ এরকম ধরে বুঝে যাও, তুমি যা বললে এটা এরকম মনে করো পশ্চিমবঙ্গের গভর্নর আছে এবং বিহারের গভর্নর আছে, বুঝলে? ঠিক আছে, বুঝো এই দুটো রাজ্যের লোক, দুটো রাজ্যে একজন জগদীপ ধনকর কি আছেন, গভর্নর আছে। এবার এর বেতন এবং অ্যালাউন্স কি হবে, এই দুটো কিন্তু এই রাজ্য দুটো থেকে শেয়ার হবে। যদি 4 লাখ টাকা হয়, এ 2 লাখ টাকা দেবে শেয়ার থেকে, এ 2 লাখ টাকা দেবে শেয়ার থেকে,
কারণ এদের পুরো বেতনটাই প্রত্যেক রাজ্যের কনসিলেটেড ফান্ড থেকে দেওয়া হয়। এবং কোন অনুপাতে দেয়া হবে, কি রেশিওতে দেয়া হবে শেয়ার, সেটা প্রেসিডেন্ট ঠিক করে। বুঝতে পারলে কি বললাম? মোটামুটি স্যার 3.5 লাখের কম হবে না মোটামুটি। স্যার বলছি ওয়েস্ট বেঙ্গল এমএলএ দের বেতন 1,17,000 টাকা। একটা ছোট্ট কথা প্রীতির জন্য ক্লাস একটু স্যার? যাচ্ছি, দাও একটু যাচ্ছি। মনে করো এটা ওয়েস্ট বেঙ্গল, কোন একটা রাজ্যের কতটা কোন গভর্নরের কি স্যালারি হলো, কি স্যালারি, সেটা ঠিক করবে কে? পার্লামেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি পার্লামেন্ট করে না, পার্লামেন্টের আর্টিকেলে মেনশন করা আছে এটা অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড করে বাই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ঠিক করে, কারণ গভর্নরকে খুব একটা ভালো জায়গা দেওয়া হয়নি সংবিধানে। পার্লামেন্ট মে ক্যান বি বা মে বি করতে পারে, মে বি ডিটারমাইন্ড, এই লাইনটুকু বুঝবে। পার্লামেন্ট মে বি ডিটারমাইন্ড, কিন্তু প্রেসিডেন্ট ডিটারমাইন্ড। প্রেসিডেন্টটা কথা বলতে পারছো? পার্লামেন্ট করতে পারে, কি করতে পারে? পার্লামেন্ট করে কোনো একটা রাজ্যের গভর্নরের বেতনটা সে এলিমিনেটেড করে দিল বা ঠিক করে দিল যে কত পরিমাণ টাকা এদের দেওয়া হবে, কতটা অনারিয়াম দেওয়া হবে। এদের যে পরিমাণ টাকা দেওয়া হয় তাকে কি বলা হয়? অনারিয়াম। ঠিক আছে, বেতন বলা হয় না। তো যদি সমস্যাটা এরকম হয়, অন অথবা তার বেশি রাজ্যের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট বলে দেয়, কি বলে দেয়, যে ওয়েস্ট বেঙ্গলেও আছো, বিহারেও আছো, আবার উড়িষ্যাতেও আছো, তুমি যখন 3 জায়গাতে আছো, তখন কনসিডারেটেড ফান্ড বলা হলো উড়িষ্যা থেকে দেখা গেলো যে বড় রাজ্য পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ 2 দাও, বিহার 1 দাও, উড়িষ্যা 2 দাও, 5 ভাগে ভাগ করে দাও, 3.5 লাখ টাকা। ক্লিয়ার? কি বলা বুঝতে পারলে? কিন্তু বেতন 3.5 লাখই পাবে ও। কোন রাজ্য থেকে কত পরিমাণ শেয়ার দেবে সেটা ঠিক করে দেয় প্রেসিডেন্ট। আচ্ছা, শেয়ারটা ঠিক করে দেখো। তোমার সঙ্গে সাপোজ ধরো, এটা কথা বলো আর একটু ক্লিয়ার করি। ধরো প্রীতি আর একদিকে মনে করো পুনাম বা পুমান, 2 বোন। এবার এর মা ছিল মনে করো সমনা। এবার সমনা এদের উত্তরাধিকারীর জন্য যেহেতু ছেলে নাই, মেয়ে দুজনকে টাকা দিয়ে গেছে, 2:1 অনুপাতে টাকা দিয়ে দিয়েছে। এবার সমনার এখন অস্তিত্ব নাই, বা সমনা অস্তিত্ব নাই মানে চলে গেছে কোথাও বনবাস। এবার এদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে প্রীতির সঙ্গে পুমানের। তাহলে এরা কি করবে? একজন থার্ড পার্টির কাছে যাবে, হয় কোর্ট হতে পারে, নাহলে গ্রামে ভালো মডেল হতে পারে, বা কোনো বয়স্ক সিনিয়র সিটিজেন হতে পারে, যে বিচার করবে। কি বিচার করবে? যে আমাদের রেশিও ভাগ করে দাও, বা আমাদের জমি ঠিকঠাক করে দাও। তো এই যে কাজটা করবে, এই কাজটা একমাত্র থার্ড পার্টির কাজটা প্রেসিডেন্ট করতে পারে। আর এই যে জিনিসটা করে দিয়েছিল, এটা কি করে দিয়েছিল? পার্লামেন্ট। বুঝতে পারলে কি বলবো? এটা আরেকটু যদি খুব ভালো উদাহরণ নাও, সুমনা তার মা
বাবা সুমন তিনি না, এখন মারা গেছেন। সুমনার দায়িত্ব দিয়ে গেছেন, বলেছে প্রীতি 2 দিন খাবে আর প্রমাণ 2 দিন খাবে, বা এদিকে বলেছে তোরা একদিন করে খাওয়াবি, তুই একদিন তুই একদিন। এবার একে নিয়ে গন্ডগোল, সুমনার সাথে গন্ডগোল। সুমনাকে নিয়ে বিচার করার জন্য একে কোথায় রাখা হবে, কিভাবে কি রেশিওতে খাওয়ানো হবে সেই ঠিক করছে গিয়ে প্রেসিডেন্ট। তুই যেমন করে ভাব, তার মানে ফিক্সড হলে পার্লামেন্ট, কোন রকমের কন্ট্রোভার্সি দেখা গেলে বা কোন রকমের ঝামেলা দেখা গেলে বা 2-3 বেশি রাজ্যে দেখা গেলে তাকে সেটা শেয়ার প্রপোর্শন বা যাই হোক সেটাকে ড্র করবে প্রেসিডেন্ট। ঠিক আছে, স্যালারি নিয়ে অনেক হয়ে যাচ্ছে, এতটা কথা আমাদের নেই, ভাগও পাবো না। আম আদমি পার্টি থেকে অনেকে ফোন করছে মেম্বারশিপ নেওয়ার জন্য, নিয়ে নাও যদি হতে পারো প্রেসিডেন্ট, গভর্নর। স্যার আমরা তো চাকরি করার জন্য পড়াশোনা করছি, তো এমএলএ এর বেতন যদি 1,17,000 হয়, আর এমনি অন্য দিক দিয়ে খাওয়া সে ব্যাপারটা আলাদা, সেটাও তো ওয়ান টাইম অফ একটা মানে চাকরি একটা বলা যায়। এমএলএ পার্মানেন্ট আবার পেনশন পাবে, তো ধরো পরবর্তীকালে হ্যাঁ মানে আজীবন পেনশন হয়ে যতদিন বেঁচে থাকবে। আচ্ছা বেশ, এটা স্যার আর্মিদের ক্ষেত্রে পাবে, ওনার স্ত্রী পাবে। স্যার আর্মিদের ক্ষেত্রে স্যার পেনশনটা তুলে দিল রামনাথ কোবিন্দ চলে যাওয়ার সময়, আর হচ্ছে এমএলএ এমপিদেরকে রয়ে গেল। মানে এটা কি, কোন দেশ, এটা ভাবতে অবাক লাগে আর কি। আগে হবো না, ছেড়ে দাও। চলো নেক্সট। এই গভর্নর আমরা দেখলাম এর কোনো সময় নেই, একটা কথা ক্লাসে বলছিলাম, এর কোনো নির্দিষ্ট সময় নেই, এই যতদিন ইচ্ছা ততদিন টার্মে থাকতে পারে। কিন্তু একে প্রাইমারিলি মানে প্রথম বেসিক্যালি একে কত বছরের জন্য নিয়োগ করা হয়? 5 ইয়ার্স এর জন্য নিয়োগ করা হয়। ঠিক আছে, প্রথমত তাকে বলা হলো তোমার টার্ম হচ্ছে 5 বছর। ঠিক আছে, কিন্তু প্রেসিডেন্ট একটু ক্লিয়ার করে, যেমন প্রীতি যখন ওই কথাটা বললো স্যালারি, তার জন্য আমি ওটা ক্লিয়ার করে দিলাম। তোমরা তখন অফিসে নিয়ে এলে তখন তোমরা করে দেবে যে লাইফ টাইম বা আনলিমিটেড বা নো লিমিটেড বাউন্ড বা টাইম, এরকম যেন না হয়। 5 বছর তাকে বলা হলো তোমার টার্ম হচ্ছে 5 বছর। প্রেসিডেন্ট যদি খুশি হয় বা তার কাজে তৃপ্ততা লাভ করে, তখন প্রেসিডেন্ট তাকে আজীবনকাল বা তাকে যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই যে গভর্নর ছিলেন, যার অনেকগুলো ক্ষমতার কথা বলা হয়েছে। ক্ষমতার আগে তাদের বিভিন্ন জায়গায় কি করা হয়? ট্রান্সফার করা হয়। তো একজন গভর্নরকে বা রাজ্যপালকে বিভিন্ন রাজ্যে ট্রান্সফার করতে পারে কে? রাষ্ট্রপতি, নাকি না প্রেসিডেন্ট। হ্যাঁ মনে করো এখন আমাদের জগদীপ দাদা ছিলেন, বলে জগদীপের মনে করো টার্ম শেষ হয়ে গেছে, 5 ইয়ার্স টার্ম শেষ হয়ে গেছে। স্যার বানানটা ভুল হয়েছে স্যার। আর ধরো না তোমরা বানান। চলো, এবার এর 5 বছর সময়সীমা শেষ, তাহলে একে প্রেসিডেন্ট বললো তুমি তো এখন ওয়েস্ট বেঙ্গলে ছিলে, তোমার সময়সীমা শেষ, তোমাকে ওয়েস্ট বেঙ্গল আবার রাখতে পারে পরবর্তীকালে, অথবা একে অন্য কোনো রাজ্যেও রাখতে পারে। বোঝালে কি বললাম? এই জিনিসটা বুঝতে পারলে কি বললাম? আমি বলছি কোন একজন গভর্নরের টার্ম মনে করো সেই রাজ্যে শেষ হয়ে গেল, অর্থাৎ জগদীপ ধনকরের বয়স 5 বছর এখানে কমপ্লিট। এবার প্রেসিডেন্ট ইচ্ছে করলে তাকে ওই রাজ্যে আবার ডেটটা তার বাড়াতে পারে, 5 বছর থেকে 10 বছর করতে পারে। ডেট বাড়ালো, অথবা সেখানে ডেট আর বাড়ালো না, বলো তোমাকে আমি কোনো চাকরি দিলাম না, কোনো অন্য রাজ্যেও দেওয়া হলো না, তাকে অন্য রাজ্যেও দেওয়া হলো। অথবা এটা হতে পারে তাকে অন্য রাজ্যে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, মানে রিঅ্যাপয়েন্টমেন্ট করা হলো, এটা হতে পারে। তিনটে জিনিস হতে পারে। তার 5 বছর টেনার শেষ হওয়ার পর বা 5 বছর সময়কাল শেষ হওয়ার পর তাকে ওই রাজ্যেই রাখা যেতে পারে, অথবা ওই রাজ্য থেকে তাকে বাদ দেওয়া যেতে পারে, অথবা অন্য রাজ্যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে, অথবা কোনো রাজ্যেই তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো না। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। এবার মনে করো গভর্নর কোনো কারণে মারা গেল বা অ্যাবসেন্ট হলো বা কোনো একটা প্রবলেম হলো, হতে পারে তো না হতে পারে, স্যার বা গভর্নরকে প্রেসিডেন্ট তাড়িয়ে দিল, তখন তার জায়গায় হাইকোর্টের যিনি চিফ জাস্টিস থাকেন, হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি থাকেন, তিনি ওই জায়গাটা কিছুদিন কাজটা চালান। বোঝা গেল কিনা? বোঝা গেল কি বললাম? তাহলে মোটামুটি আমরা তার বয়স, তার সময়, তার স্যালারি, তার টার্ম দেখে নিলাম। এবার তার ফাংশন গুলো দেখবো, মানে তার কি কি ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তারপরে আমরা বিভিন্ন রকমের ডিবেট মূলক কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাবো। চলো নেক্সট। কতজন ক্লাস করছে? 47 জন। আচ্ছা, তার পাওয়ার দেখি। প্রথম দেখবো তার লেজিসলেটিভ পাওয়ার। বাংলাতেও বলছি, ইংলিশেও বলছি। লেজিসলেটিভ মানে কি বাংলাতে? যুক্তরাষ্ট্রীয়। ছি 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 ছি। স্বেচ্ছাধীন। স্বেচ্ছাধীন লেজিসলেটিভ মানে? আচ্ছা, এক্সিকিউটিভ পাওয়ার হয়, লেজিসলেটিভ পাওয়ার হয়, জুডিশিয়ালি পাওয়ার হয়, তো লেজিসলেটিভ পাওয়ার সংসদীয় ক্ষমতা। সংসদীয় ক্ষমতা। এ কোনো আর কোন ছোট্ট একটা নাম আছে না? আচ্ছা, ও বলেছে স্যার সংশোধনী ক্ষমতা বা আইন প্রণয়ন ক্ষমতা, আইন প্রণয়নকারী ক্ষমতা, এটাই হচ্ছে প্রথম কথা। তাহলে আইন প্রণয়ন করতে পারার মতো তার ক্ষমতা, বাংলাতে আমরা লিখে নিলাম আইন প্রণয়ন। বানান ভুল হলে কি হবে দেখো না, ধরো না। তাহলে তার লেজিসলেটিভ পাওয়ার গুলো কি কি একটু দেখি আমরা। একজন গভর্নর সে যে কোনো আমাদের যে রাজ্যে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে, হাইকোর্টের পারেন। কি বললেন স্যার, আবার বলবেন? আমি বলছি রাষ্ট্রপতি নিয়োগ করবে। আচ্ছা ছাড়ো, আচ্ছা নেক্সট আসছে, ক্লিয়ার করি। তার প্রথম কাজ লেজিসলেটিভ, প্রথম ক্ষমতা। আমাদের যে বিধানসভা থাকে, তো বিধানসভায় যিনি স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকেন তাদের তিনি কি করেন? নিয়োগ করেন। কি না গো বলো? হ্যাঁ স্যার। মন্ত্রী পরিষদ করেন। দুই, যখন আমরা জানি কোনো একটা সেশন শুরু হয়, আমি বারবার বলেছিলাম, মনে করো আজকে আমি তুমি মিলে একটা নতুন পার্টি করলাম, বিধানসভাতে জিতলাম, জেতার পর বিধানসভা একটা অধিবেশন হবে, বিধানসভাটা অধিবেশন হবে, প্রথম যে অধিবেশন। তো সেই অধিবেশন শুরু বা সেই অধিবেশনটাকে অ্যাড্রেস করা বা সেই অধিবেশনটাকে ইন্ট্রোডিউস করে কে করে? গভর্নর। তার মানে লাস্ট অধিবেশন শেষ হয়ে গেল, অর্থাৎ টিএমসি পার্টির 21 সালে ভোট হয়েছে, লাস্ট 21-এ হয়েছে তাই তো ইলেকশন। 21-এ ইলেকশন হওয়ার পর দেখা গেল টিএমসি পার্টি পুরো দলটা বিধানসভা থেকে শেষ, নতুন করে ভোট হলো,
ভোট হওয়ার পর মনে করো তুমি আমি মিলে ডন বলে একটা পার্টি তৈরি করেছি, এই পার্টিতে জিতে যাবো। এই পার্টিটা এখন অধিবেশন করতে যাবে। তো এই অধিবেশন করতে যাওয়ার সময়, অধিবেশন বসার আগে এই পুরো পার্লামেন্ট বা অধিবেশনটার জন্য প্রথম একটা বক্তৃতা বা এই একে আহ্বান করে, এক কথায় হ্যাঁ আহ্বান করতে হয়। আহ্বান করে বাংলাতে বলে, কে আহ্বান করেন বা কে অ্যাড্রেস করেন? গভর্নর। গভর্নর। বোঝা কি বললাম? সবাই বুঝতে পারলে? হ্যাঁ। তিনি যদি ইচ্ছা করেন তাহলে একজন মানুষকে, যারা নাকি অ্যাংলো ইন্ডিয়া থেকে আসে, তাদের অ্যাপয়েন্ট করতে পারেন কোথায়? বিধানসভায়। বিধানসভায়। কিভাবে পারে? ওটা উঠে নিয়েছিল তো, এখন তো গভর্নমেন্ট 2020 সালে আইন সংশোধন করে এটা তো দিয়েছে। লোকসভার কথা বলছি তুমি? লোকসভায় চলে যাবে। আমি বলেছি তিনি বিধানসভাতে একজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারেন। কি হিসাবে কিছু বলেছি? কিছু অ্যাজ এ এমএলএ বলেছি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা। কি পালিয়েছে? এটা নিয়ে বিস্তারিত আসছে, এটা মনে রাখবে, সে লাস্টে বলবে ক্লাস শেষে এটা নিয়ে আলোচনা করছি। 4, আর কি ক্ষমতা দিয়েছে তাকে? যদি রাজ্যে বিধানসভাতে কোন রকমের অধিবেশন না বসে, এক্ষেত্রে তিনি অধিবেশন ডাকতে পারেন। কি করতে পারেন? অধিবেশন ডাকতে পারেন। পারে না? পারে না গো? বছরে কতগুলো অধিবেশন বসা দরকার? হিসাব মতো 2, 6 মাস অন্তর। দেখা গেল 6 মাস পেরিয়ে গেছে তবু অধিবেশন বসছে না, তখন তিনি অধিবেশনটাকে কল করেন, ডাকেন। ঠিক আছে? আচ্ছা, গভর্নর ডাকবে অধিবেশন? অবশ্যই। আর কেউ কিছু বলতে পারবে? মুখ্যমন্ত্রী আর অন্যান্য, ওটা আলাদা। তার একটা বড় পাওয়ার 5 নাম্বার, অর্ডিন্যান্স। বিধানসভা ভাঙতে পারে বা নতুন করে গঠন করতে পারে। হ্যাঁ কি না বলো? কিরকম? মনে করো আজকে মহারাষ্ট্রে শিবসেনা দল ছিল, বিজেপির লোক এবং শিবসেনার কিছু লোক গিয়ে বললো আমরা তো ব্লাড টেস্ট করতে চাই, আমরা সংখ্যাগরিষ্ঠ বেশি। রাজ্য বললো ঠিক আছে, তাহলে তোমাদের আমি মুখ্যমন্ত্রী করে দিলাম। তো কি হলো? বিধানসভায় এই সংগঠনটা ভেঙে দিতে পারে কি পারে না? পারে। এটা হচ্ছে তার বড় পাওয়ার। এই জন্য যখনই এরকম কেস হয়, ট্রায়াঙ্গেল কেস, তখন থেকে সবাই বিধানসভার লোকরা গিয়ে, অর্থাৎ এমএলএরা বা বিরোধী পার্টি বা দলীয় পার্টি বা যারা জিতেছে, সবাই কোন দিকে যায় গো? গভর্নরের বাড়ি দিকে দৌড়ে, তাই না? আচ্ছা, 5 নম্বরের পর 6 নম্বর। মনে করো স্পিকার এবং ডেপুটি স্পিকার কোনোভাবে এলো না। স্পিকার যদি না থাকে, আমাকে একদিন শ্রেয়া প্রশ্ন করেছিল, স্পিকার না থাকলে সেই জায়গাতে কে থাকে? ডেপুটি।
ডেপুটি স্পিকার না থাকলে সে জায়গায় কে থাকবে? হাইকোর্ট চিফ জাস্টিস না, মন্ত্রিমণ্ডলের সেক্ষেত্রে ওই জায়গার যে কোনো একজন লোককে, যে কোনো জায়গার লোককে যদি মনে করেন এনি মেম্বার ফ্রম দিস হাউস, সেটা যদি বিধানসভা হয় বিধানসভা, বিধান পরিষদ হলে বিধান পরিষদ। পরিষদ হলে তখন কি হবে? এখানে তো স্পিকার থাকবে না, কে থাকবে গো? বোঝা গেল? চেয়ারম্যান থাকবে। তাহলে এটাতে কে থাকবে? এখানে বিধানসভা, আর এটা বিধান পরিষদ। ক্লিয়ার সবাই? বোঝা যাচ্ছে তো? গভর্নর বোঝা যাচ্ছে? হ্যাঁ লেজিসলেটিভ কাউন্সিল। নেক্সট 7 নম্বর, আমরা জানি লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদের যে ঘটনা, এটা ঠিক রাজ্যসভার মতো নমিনেটেড পার্সন হয়। তো রাজ্য বিধানসভা বিধান পরিষদে নমিনেটেড পার্সনে যতগুলো লোক থাকে তার 1/6 লোককে নমিনেটেড করতে পারে কে? গভর্নর। মানে নিজের ইচ্ছার লোককে তিনি নিয়োগ করতে পারেন। টোটাল সিটের 1/6, মনে করো 36টা টোটাল বিধান পরিষদে মেম্বার আছে, তার মধ্যে রাজ্যপাল ইচ্ছা করতে পারে 6 জন লোককে তিনি নিয়োগ করতে পারেন তার ইচ্ছা অনুসারে। জায়গা থেকে শিক্ষিত লোক বা কোনো ধার্মিক লোক বা কোনো এডুকেশন স্পোর্টসের লোক, গুণী ব্যক্তি সমাজের, সায়েন্স আর্টস থেকে বা সোশ্যাল সার্ভিস করে এরকম লোককে তিনি নিয়োগ করতে পারেন। ক্লিয়ার? 8, যখন কোনো একটা বিল পাঠানো হলো গভর্নরের কাছে, তখন গভর্নর এটার সঙ্গে অনেক কিছু করতে পারে। কি করতে পারে? সেই বিলটার উপর কি দিতে পারে? পারমিশন দিতে পারে, অথবা সেই বিলটা কি করে রাখতে পারে? চেপে রাখতে পারে, অথবা সেই বিলটা কি করতে পারে? রিটার্ন দিতে পারে। বোঝা গেল কি বললাম? তাহলে গভর্নর সেই বিলটাকে অ্যাপ্রুভাল দিতে পারে, অথবা অ্যাপ্রুভাল না দিতেও পারে। কোন একটা বিল অ্যাপ্রুভাল দিল, অ্যাপ্রুভাল না দিয়ে আবার সেটাকে কি করতে পারে? রিটার্ন করতে পারে। 3 ধরনের জিনিস তিনি করতে পারে যদি সেটা অর্ডিনারি বিল হয়। কি বিল হতে পারে? অর্ডিনারি বিল। বাট মানি বিল হলে সেটার ক্ষেত্রে আলাদা। মানি বিল যদি সেটা হয় সেক্ষেত্রে তাকে একটা টার্মের ওপর সেটার উপর ব্যান্ড দিতে বাধ্য। কেমন? 14 দিন স্যার। সেটা তোমরা বের করবে, সপ্তাহ আমি বললে হয়ে গেল। প্রেসিডেন্ট পরিচয় ওখানে দেখবে, সেম ঘটনা প্রেসিডেন্টটা মনে রাখবে, খুঁজে দিয়ে করে রাখবে, দিয়ে আমাকে জানাবে। তোমারই টাস্ক থাকলে 10, কোন জায়গার ভোট, কোন মেম্বারের ভোট ঠিকঠাক হয়নি, অর্থাৎ ভোটিং সিস্টেম কোথায় প্রবলেম, কোন মেম্বার ডিসকোয়ালিফাইড করেছে, ঠিকঠাক ডুপ্লিকেট ডিসকোয়ালিফাইড ভোটের কথা আমি আগের দিন বলেছি নাকি বলিনি? বলেছি। ডিসকোয়ালিফাইড ভোট, ডিসকোয়ালিফাইড ভোট কে হলো না হলো সেটা একমাত্র ইলেকশন কমিশনকে তিনি সিদ্ধান্ত জানাতে পারেন। ঠিক আছে? লাস্ট 11, যেহেতু তিনি রাজ্যের বস, তাই জন্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন
স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং অডিট জেনারেল, এই দুটোকে তিনি নিয়োগ করেন। কম্পিউটার অরিজিনাল করবে, অরিজিনাল না, কম্পিউটার অরিজিনাল। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান যিনি হন, পাবলিক সার্ভিস কমিশন তার কার আন্ডারে থাকে? অ্যাপয়েন্ট করতে পারেন চেয়ারম্যানকে, এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কাজও তিনি করতে পারেন। এছাড়া অ্যাডভোকেট জেনারেল তিনি নিযুক্ত করেন, যদি কিছু কাজ আছে কিন্তু তিনিও এখানে নিযুক্ত করেন। এই গেল তার কি পাওয়ার গো, লেজিসলেটিভ পাওয়ার। এরপর আমরা কি পড়বো? এর এক্সিকিউটিভ পাওয়ার। বুঝতে পারছো তো? এক্সিকিউটিভ মানে বিচার বিভাগীয় ক্ষমতা। বাংলা বানান ভুল হলে দেখ ক্ষমতা। বিচার বিভাগীয় ক্ষমতা কি ক্ষমতা? বিচার বিভাগীয় ক্ষমতা আমরা অ্যাডভোকেট জেনারেল যে কথাটা বলছিলাম সেটা এখানে করবে। বিচার বিভাগীয় ক্ষমতা অ্যাডভোকেট জেনারেলকে তিনি নিয়োগ করেন, মেন কাজ। 2, তিনি স্টেট ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেন। কি করেন? স্টেট, রাজ্যের যিনি ইলেকশন কমিশনার থাকেন, তো রাজ্যের যিনি ইলেকশন কমিশনার থাকেন তিনি কি ধরনের ভোট করেন বলতো কেউ একজন? বারবার বলেছি, রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি আর আর এটুকু জানা যাবে, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যে ভোটগুলো হয়ে থাকে সেটা রাজ্য নির্বাচন কমিশন করে থাকে। স্টেট ইলেকশন কমিশনারকে তিনি নিয়োগ করেন। 3 নাম্বার, তিনি এটা এখানেও করবে, এক্সিকিউটিভ পাওয়ারও বটে। স্টেট যে পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যানকে কি করেন? নিয়োগ করেন, অ্যাপয়েন্ট করেন। কিন্তু অ্যাপয়েন্ট করতে পারেন, কিন্তু তাকে রিমুভ করতে পারেন না বা তাকে বাদ দিতে পারেন না। একে একমাত্র বাদ দিতে পারেন প্রেসিডেন্ট। 4 নাম্বার, রাজ্যের কোন রকম আইন শৃঙ্খলার পরিবর্তন হলে বা কোনো বিপদ ঘটলে বা কোনো অ্যাবনর্মালিটি দেখা দিলে বা কোনো একটা মনে করছে যে কোনো একটা অভাব বোধ হচ্ছে, কোনো ইনফরমেশন দরকার, তখন তিনি সিএমএ কে কাছ থেকে, কার কাছ থেকে? সিএম এর কাছ থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন গুলো চাইতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন, যার ফলস্বরূপ ইনফরমেশন পাওয়ার পর যদি মনে করেন ঠিকঠাক আছে তো আছে, না হলে তিনি প্রেসিডেন্টকে বলেন আমার রাজ্যের শৃঙ্খলা অবস্থা খারাপ,
আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তাহলে আপনি কি করেন? এমার্জেন্সি চালু করেন। আর্টিকেল 356 না 360? 56। ভেরি গুড। 5, যখন প্রেসিডেন্ট তার কথা শুনে সেই রাজ্যে ন্যাশনাল এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাসন জারি করলেন, তখন গভর্নর তার এক্সিকিউটিভ পাওয়ারটা ভোগ করেন অ্যাজ অ্যান প্রেসিডেন্টের একজন এজেন্ট হিসেবে। কারণ প্রেসিডেন্টকে তিনি সবসময় তার, যেমন ধরো সিএম যদি হয়, তো সিএম কি করে? একটা মন্ত্রী ঠিক করে, সে মনে পার্থ এডুকেশন মিনিস্টার। এডুকেশন মিনিস্টার সবসময় কি সিএম এর কথা শুনবে, সিএম কে সব ইনফরমেশন দেবে, কিন্তু এও রাজ্য শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছে। সেরকমই চালাবে পুরো রাজ্যটাকে গভর্নর, কিন্তু পরামর্শ এবং অ্যাডভাইস মেনে চলতে বাধ্য থাকবেন তার প্রেসিডেন্টকে। ঠিক আছে? তিনি সিএম এর অ্যাপয়েন্টমেন্ট করান, অর্থাৎ মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করান। হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই কোটাই পড়ে রাখবে, এগুলোর মধ্যে আছে। ঠিক আছে? শুধু কি সিএম না বাকি মন্ত্রীদেরও? বাকি মন্ত্রীদেরও তিনি শপথ বাক্য, কিন্তু সিএম এর তখন পরামর্শটা তিনি নেন। বোঝো ব্যাপারটা? প্রথমত তিনি ডাইরেক্ট সিএম কে তিনি শপথ বাক্য পাঠ করান, কিন্তু সিএম পরবর্তীকালে তিনি ঠিক করেন কাকে কাকে অন্য মিনিস্টার করবেন, এবং তারপর গভর্নর তার সুপারিশ ক্রমে বা তার পরামর্শে তিনি অন্য শিক্ষামন্ত্রী হবে, কে হচ্ছে ক্লিয়ার? ব্যাপারটা কি বলতে চাইছি একটু ভেঙে বললাম। শিল্পমন্ত্রী হবে, সেটা ঠিক করবেন। আচ্ছা, এরপর পড়বো আমরা ফাইনান্সিয়াল পাওয়ার। নেক্সট, গভর্নর বোঝা যাচ্ছে সবাই? হ্যাঁ স্যার। বুদ্ধিমান গো। লাস্ট পয়েন্টটা যেটা বললেন এক্সিকিউটিভ পাওয়ারে, আরেকবার বলবেন না, আমি ঠিক বুঝতে পারিনি। এটা হ্যাঁ। আমি বললাম তিনি সিএম কে শপথ বাক্য পাঠ করান। সিএম এলো, নেতা বা যে দল বেশি জিতেছে, যাদের দলের লিডার তৈরি হয়, সে লিডার যায় গভর্নর কাছে যে আমরা মেজরিটি জয়লাভ করেছি, আমাদেরকে সিএম দেওয়া হোক, বা আমরা সরকার তৈরি করতে চাই, এবং তাকে সিএম তৈরি করেন। সিএম এর শপথ বাক্য হয়ে যায়, তারপরে একদিন দুদিন পর বা কোনো সময় পর হয়তো সিএম যাদের বলেন, যে গভর্নরকে বললো যে আমি পৌলমীকে এডুকেশন মিনিস্টার করলাম, হাকিমকে পুলিশ মন্ত্রী করলাম, তো ঠিক করে দিল। তারপর সিএম এর পরামর্শের পর গভর্নর তাদের শপথ বাক্য পাঠ করেন। সেটাই বললাম। কেমন? হ্যাঁ স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট ফাইনান্সিয়াল পাওয়ার যদি দেখবো কন্টিজেন্সি যে ফান্ড থাকে, সেই ফান্ডটা তিনি ব্যবহার করতে পারেন। যখন কোন একটা এক্সট্রিম লেভেলে রাজ্যে কোনো বিপর্যয় ঘটে, তখন তিনি সেই কন্টিজেন্সি ফান্ডটা কি করেন? ব্যবহার করেন। তাহলে কন্টিজেন্সি ফান্ডের ইউটিলাইজ করতে পারেন তিনি। আচ্ছা, 2, তিনি যে মানি বিলটা হয়, অর্থাৎ অর্থ বিল, সেখানে তার রিকমেন্ডেশনটা লাগে। তাহলে মানি বিলের তার সুপারিশ দরকার হয় কি হয় না গো? হ্যাঁ স্যার। 3, রাজ্যের পুরো বছর একটা বাজেট পেশ হয়, যেটা বলে স্টেট বাজেট, হয় কি হয় না? হ্যাঁ স্যার। যখন বাজেট পেশ হয়, বাজেট পেশের আগে
আর রাজ্যপাল সেটাকে তদারকি করেন, বা সেটার আগে তিনি কি বলবো ওটাকে বাংলাতে খতিয়ে দেখেন নাকি? খতিয়ে দেখেন। বেশ, খতিয়ে দেখেন বিফোর বাজেট। আচ্ছা, এরপর আবার নেক্সট করবো, আর দরকার নাই, জুডিশিয়াল। লাস্ট হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। কটা বাজে দেবো আবার রাষ্ট্রপতির থেকে একটা অনেক বেশি কাজ। হ্যাঁ, শুধু জলবিধান তার পাগল হয়ে আছে। বলে জুডিশিয়াল পাওয়ার কি কি? জুডিশিয়াল মানে তো বিচার বিভাগই মানে। হ্যাঁ, তিনি হাইকোর্টের বিচারপতি নিয়োগ করতে পারেন। প্রশাসনিক পাওয়ার হবে। হাইকোর্টের বিচারপতি তিনি আবেদন করতে পারেন, হ্যাঁ কি না গো? প্রেসিডেন্টের পরামর্শ নিয়ে, সেখানে প্রেসিডেন্ট নিয়ে হাইকোর্টের জাজ তিনি নিয়োগ করেন, কিন্তু হাইকোর্টের চিফ জাস্টিস নিয়োগ করেন ডাইরেক্টলি প্রেসিডেন্ট। বোঝা গেল কিনা বলো? বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। ছবি রেখেছি কেমন দেখো, হাইকোর্টের জাজ, হাইকোর্টের প্রেসিডেন্ট যিনি চিফ জাস্টিস ডাইরেক্ট নিয়োগ করেন, আর হাইকোর্টের জাজ এখানে মুছে দাও। হাইকোর্টের জাজ নিয়োগ হয় কার মাধ্যম দিয়ে? প্রেসিডেন্টের মাধ্যম দিয়ে। গভর্নরের সুপারিশ, এইখানটায় গভর্নর ঢুকে যাবে। বুঝা গেল কি বললাম? ক্লিয়ার? কেউ আছো বুঝতে পারোনি? আচ্ছা আরেকটা বলুন। আচ্ছা, মনে করো হাইকোর্ট, এটা একটা হাইকোর্ট। হাইকোর্টের যে জাজ হয়, একটা হয় জাজ বা জাজেস, অনেকগুলো জাজ, আর একটা হয় প্রধান বিচারপতি। একটা হয় বিচারপতি, একটা হয় প্রধান বিচারপতি। প্রধান বিচারপতিটাকে প্রেসিডেন্ট নিয়োগ করেন, কে? রাষ্ট্রপতি। আর জাজগুলোকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রথমে এটাকে পারমিশন দেয়, আচ্ছা এটাকে মুছতে হবে, এখানে ধাপে থাকে রাষ্ট্রপতি, তারপরের ধাপে থাকে গভর্নর, তারপরে নিয়োগ হয় বিচারপতি। বুঝলে কি বললাম? তাহলে এই জায়গায় একটু পাশে লিখে রাখতে পারো পরামর্শ। রাষ্ট্রপতির পরামর্শে গভর্নর নিয়োগ করেন বিচারপতিদের, এবং প্রধান বিচারপতিদের নিয়োগ করেন ডাইরেক্ট রাষ্ট্রপতি। ঠিক আছে? দুই, তিনি কি করতে পারেন? জেলাতে যে জাজগুলো থাকে, জেলাতে যে জাজ বা বিচারপতি, জেলা বিচারপতি, তাদের তিনি ডাইরেক্ট নিয়োগ করেন, তাদের তিনি ডাইরেক্ট নিয়োগ করতে পারেন। ঠিক আছে? বোঝা গেল? 3। হ্যাঁ স্যার। তিনি, যেমন রাষ্ট্রপতির ক্ষমতা আছে পার্ডন ক্ষমতা, কাউকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা, কাউকে কিছুদিন ছাড় দেওয়ার ক্ষমতা, রিপ্রাইভ ক্ষমতা, বিভিন্ন ক্ষমতা আছে। তো আমরা ক্লাসে হয়তো আলোচনা করেছি পার্ডন মানে কি। একদিন ক্লাস হয়েছে, সঞ্চয় হয়নি? আমার তো মনে আছে হয়েছে। রিপ্রাইভ বা রেমিশন হয়নি? হ্যাঁ হয়েছে। পুরোনো ব্যাচে মনে হয় হয়েছিল। হয়েছে তো বটে। মানে ওই তো পার্ডন, রিপ্রাইভ, রেমিশন এগুলো এক একটা ক্ষমতা। কোনটা ধরো, কোন একটা ক্ষমতা পুরো
রাষ্ট্রপতির ক্ষমতা কি একটা স্পেশাল পাওয়ার দিয়ে আছে, কোন একজন মানুষ মার্ডার করেছে বা কোন একটা ভালো বড় ক্রিমিনাল কেস করেছে, ওর ফাঁসি হয়ে গেছে, রাষ্ট্রপতির কাছে গেল, একবার রাষ্ট্রপতি তাকে বাঁচাতে পারে, মানে তার ফাঁসিটা কাটতে পারে, এরকম জানি আমরা জিনিসটা। পার্ডন ক্ষমতা আছে, তো সেরকমই একটা ক্ষমতা কি তাকে রেখে দিল, হয়তো তার শাস্তিটাকে কিছুদিন কমিয়ে দিল। আবার কিছু আছে কি তার শাস্তির মেয়াদটা কিছুদিন কমিয়ে দিল। তারা বোঝার চেষ্টা করো একটু, যদি বুঝি কি, মনে করো কেউ একজন পানিশমেন্ট করেছে, তার জেলটাকে হয়তো আটকে দিয়ে আসতে পারে, জেল হলো না, জেলের জায়গাতে হয়তো তার কিছুদিন যাবজ্জীবন কারাদণ্ড হলো, বোঝা গেল। কিছু হতে পারে তার বড় শাস্তি, অনেক বড় শাস্তি, মানে কঠোর শাস্তি, কঠোর শাস্তিটাকে কি করা হলো, নমনীয় করা হলো, মানে একটা সহজ শাস্তিতে পরিণত করা হলো। আবার হতে পারে অনেক দিনের কাউকে জেল দেওয়া হলো, অনেক দিনের লং টার্মের জন্য, তাকে সেটা কম দিনে ডাইভার্ট করা হলো। তারা বুঝতে পারছি কি বললাম? এটা নিয়ে যখন ক্লাস করবো তখন টার্ম গুলো নিয়ে তখন করাবো, আজকে টাইম নষ্ট করছি, শেষ হবে না। তো এই ক্ষমতা গুলো গভর্নরের আছে, বোঝা গেল কি বললাম? স্যার খালি স্যার একটা তো নেই, যেটা ওই যে মৃত্যুদণ্ড যেটা, সেটা করতে হবে, সেটা ক্ষমা উনি করতে পারেন না, যেটা রাষ্ট্রপতি পারেন। আচ্ছা, আর সেটা কি বলা হয়? পার্ডন পাওয়ার। পার্ডন পাওয়ার। পার্ডন পাওয়ার, এটা তার। চলো গভর্নর মোটামুটি তোমাদের শেষ, আর কারো কিছু কোশ্চেন থাকলে আমার করে নাও। স্যার অ্যাংলো ইন্ডিয়ানের ব্যাপারটা বলবেন বলেছিল। হ্যাঁ এবার, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন আছে। মাত্র একটা? বলছি স্যার, গভর্নর দেখা গেল হঠাৎ মাত্র যদি মৃত্যু হয়, তাহলে তাৎক্ষণিক কি হবে এটা একটু যদি বলেন। বলেছি তো কে থাকবে, দেখো। হাইকোর্টের চিফ জাস্টিস। দেখছো তোমরা না, এটা যে মুশকিল, মন দিয়ে দেখছো। আমার তো মনে হয় না আর কিছু কোয়েশ্চেন আউট হতে পারে এখান থেকে। বিসিএস রিলেটেড ক্লাস করছি, তোমার তো এসএসসি কোনোভাবে আটকানো উচিত না, গ্রুপের সঙ্গে সঙ্গে না দিয়ে দিলে আমার মনে থাকবে না। এই জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। খুব ব্যস্ত স্যার আপনি? কি বলছিল? স্যার রিপ্লাই দেন না স্যার, দেখছি। আচ্ছা, আমরা কোথায় বলছিলাম আলোচনা করব? অ্যাংলো ইন্ডিয়ানের ব্যাপারটা। আমাদের বললাম দুজন মেম্বারকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে নিযুক্ত করতে পারি বিধানসভাতে। তো বিধানসভাতে ওদের নিয়োগ করা যায়, হ্যাঁ কিনা বলো? তাহলে কিভাবে হবে? আচ্ছা, একটা রাজ্য আছে, একটু ক্লিয়ার করতে তোমরা অ্যান্সার করতে পারবে। আমরা জানি কোন একটা রাজ্যের
রাত বাড়ছে, আমার গলা ফুসফুসে বাড়ছে। ম্যাক্সিমাম এবং মিনিমাম এমএলএ সংখ্যা থাকতে পারে রাজ্যে। তো মিনিমাম বিধানসভায় এমএলএ সংখ্যা কত হতে পারে? কোন একটা ছোট বিধানসভা হলেও সেখানে কতজন থাকবে? আর ম্যাক্সিমাম যতই বড় বিধানসভা হোক সেখানে 500-র বেশি থাকতে পারে না। বোঝা গেল কিনা? আচ্ছা এখানটায় টু অ্যাংলো ইন্ডিয়ান করবেন না, অন অ্যাংলো ইন্ডিয়ান করবে। ভুল হচ্ছে। একজন হবে তো, হ্যাঁ, একজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গভর্নর নিয়োগ করতে পারে। এটা কি নমিনেটেড না ইলেক্টেড? নমিনেটেড। নমিনেটেড। বিধানসভাতে নমিনেটেড সিট কটা থাকে? এখানে তো ডিরেক্ট থাকে। কি গো বলো, নমিনেটেড পার্সন কি বিধানসভাতে থাকে? আপনি একটু ক্লিয়ার করে দেন, বুঝতে পারছি অসুবিধা হচ্ছে। দেখো, প্রত্যেকে শোনো ব্যাপারটা। মনে করো আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা সিট কত বলো? 94। এবার মনে করো এখান থেকে যতজন এমএলএ হয়েছে, 294 জন এমএলএ এর মধ্যে মনে করো একজনও অ্যাংলো ইন্ডিয়া থেকে বা অ্যাংলো ইন্ডিয়ান না, বা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির না। বোঝো ব্যাপারটা? কি বললাম বুঝতে পারলে? 294 জন যে মেম্বার আছে তাদের মধ্যে একজনও এমএলএ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে না, বা কেউ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না, বা তাদের জন্য কোনো কাজ করছে না, তাদের পক্ষ থেকে না। তখন গভর্নর ইচ্ছা করলে একটা এমএলএ কে তিনি বা একজন সদস্যকে তিনি নমিনেটেড করতে পারেন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। কি বললাম বুঝতে পারলে? ক্লিয়ার? ভাবছি কোশ্চেন মানে স্যার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির হয়ে যদি না কেউ কাজ করে তখনই পোস্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, আর্টিকেল 333 এটা মেনশন করা আছে যে কোন রাজ্যে যদি সেই বিধানসভায় কোন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে কেউ থাকে না, বা কেউ যদি অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না, বা কেউ যদি মনে করে যে অ্যাংলো ইন্ডিয়ানরা সাফার করছে বা তাদের একটা মেম্বারের প্রয়োজন ওই বিধানসভাতে, তো তখন রাষ্ট্রপতি রাজ্যপালের কাছে যায় এবং রাজ্যপাল তখন একজনকে নমিনেট করতে পারে। ক্লিয়ার? বাহ, স্যার ড্রেক অফ বায়ানো কি স্যার অ্যাংলো ইন্ডিয়ান না? ড্রেক অফ অবশ্যই। কিন্তু ও তো এমএলএ না, না ও কি বিএনপি। আচ্ছা, ক্লাস চলছে তখন কিন্তু কিছুজন আবার কুইজ করছে, কি ব্যাপার স্যাপার আমি খুঁজে পাই না। আমি কালকে দেখলাম 8:30-এ কিছুজন কুইজ করছে, আর গ্রুপের মেম্বার আমি কোনদিন দেখছি 3280 হয়ে যাচ্ছে, আবার কোনো দেখছি 3260 হয়ে যাচ্ছে। মানে কিছুজন গ্রুপে অ্যাড হচ্ছে, আবার কিছুজন লেফট হয়ে যাচ্ছে। গ্রুপের মেম্বার আমি আজ থেকে 6 মাস আগে 3200 দেখেছি, এখনো সে 3200 দেখছি।
না বাড়ছে না কমছে, কমলে একবার কমে যায়, যেরকম ক্লাস করেছে 10 জন থাক। এই গ্রুপটা নিয়ে, এই গ্রুপের ভবিষ্যৎ আমি খুব ভালো দেখছি না। যাই হোক, তাহলে আজকে আর ইকোনমিক্স করবো না, 11:15 বেজে গেছে। কালকে ইকোনমিক্স, কালকে ক্লাস আমাদের নেই, কালকে মক টেস্ট হবে।